পাবে, আমাকে একটু সময় দিতে হবে বাবা, আমাকে একটু সময় দিতে হবে, তোমরা রেকর্ডিং পাবে। কেন কেন বলছি বলো তো, মানে আহ, একটা ক্লাস রেকর্ডিং করার পরে ধরো ক্লাসটা 1 ঘন্টার ক্লাস, সেটাকে তো আমাকে ভিডিও আকারে বানিয়ে আবার আপলোড করতে হবে না। এবার সেটা একটা অনেকটা বা কি বলা যায়, একটা লেন্দি প্রসেস একটা, সেটা হয়তো ইউটিউবের মধ্যে বা কোন প্ল্যাটফর্মের মধ্যে সেটা আপলোড করা যায়। আহ, সেটা তোমাদের আমাকে বিচার বিশ্লেষণ করে সেটা দিতে হবে, কিন্তু আমি কথা দিয়েছি যে আমি যে তোমাদের পড়াবো এটা, সেটার রেকর্ডিং তোমাদের আমি দেবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, হ্যাঁ। জাস্ট প্রায় অনেকে তোমরা যারা ভোট দিয়েছিলে, হ্যাঁ, প্রায় অনেকেই জয়েন হয়ে গেছো। আমি বলেছি 8টা থেকে শুরু করব, আমি কিন্তু 8টা থেকেই শুরু করছি, হ্যাঁ। আচ্ছা, আমার একটু বলার আছে, যেটা প্রি কন্ডিশন, যেগুলো যেগুলো মেনে চলা দরকার, যদি তোমরা আমাকে মেন্টর হিসাবে মানো, যে হ্যাঁ আমরা অনেকে এখানে আছো যারা হচ্ছে স্কুলে পড়াচ্ছো, অনেকে রয়েছে যারা কলেজে পড়াচ্ছো। আচ্ছা, আমি না বাবা, দাঁড়াও একটু বলি, আমি কিন্তু ভিডিওটা আমার অন করছি না, হ্যাঁ, ভিডিওটা একটু অন করছি না, অনেক কারণ আছে। আমি যতবারই অনলাইনে ক্লাস নিই আমি ভিডিও কিন্তু অন করি না, ভিডিওটা আমি আমার অফ রাখি। তো আমি ভিডিওটা অফই রাখবো, শুধুমাত্র হয়তো আজকের প্রথম দিন ক্লাস বলে আমি মিনিট 5-7 হয়তো ভিডিওটা অন রাখছি। তো এরপরে আমি ভিডিওটা অফ রাখবো, কারণ সেটি আমার ক্লাস নিতে আমার মনে হয় যেন সুবিধা হবে। তো এই কারণে আমি ভিডিওটা কিন্তু অফ রাখবো, তোমরা সেটা নিয়ে কিছু মনে করো না। কিছু জন এসছে, ওদেরকে জয়েন করাতে হবে, দাঁড়াও। তোমরা অনেকে রয়েছো যারা হচ্ছে স্কুলে পড়াচ্ছ বা কলেজে পড়াচ্ছ, আবার অনেকে রয়েছে হয়তো বিএড কমপ্লিট করে কেউ কিছু করছো না, কেউ 11-12-এও পড়াচ্ছ, টিউশন পড়াচ্ছ, স্কুল কলেজে না পড়ালেও আহ, কোনো না কোনো ভাবে টিউশন পড়াচ্ছ, সেটা অনেকেই আছো। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই আছো যারা হয়তো আমার থেকেও আরো ভালো পড়াতে পারবে, আরো অনেকে আছো যারা হয়তো ফিলোসফিটাকে ভালোবেসে পড়ো। আমি যেটা বলবো যে সাবজেক্টটাকে তোমাদের কেউ যদি ভালোবেসে পড়ে থাকো এবং সাবজেক্টটাকে যদি ভালোবাসো, সে কিন্তু তোমাকে রিটার্ন গিফট দেবে, তুমি অবশ্যই সেই বিষয়ে সাকসিড হতে পারবে, যেটা আমার ধারণা। এবার অনেকেই আছো যারা খুব ভালো পড়াতে পারবে আমার থেকেও, হুম, বা পারো তোমরা তোমাদের সেই জায়গাতে থেকে খুব ভালো, যারা 11-12কে পড়াও বা যারা কলেজে পড়াচ্ছ গেস্ট হিসাবে, বা ধরো কোনো স্কুলে গেস্ট হিসাবে পড়াচ্ছ, হ্যাঁ। কিন্তু আমি তাদের কি বলা যায়, সম্মান জানিয়ে এটুকু বলি, যখন আমি পড়াবো সেটাকে তোমাকে এইটা ভেবে শিখতে হবে যে আমি যে স্যারের কাছে পড়ছি বা যে দাদার কাছে পড়ছি বা যে ভাইয়ের কাছে পড়ছি, আমি বিষয়টাকে নতুন করে শিখবো। বিষয়টা না বাবা, তোমাদের একটু ওপেন মাইন্ডলি বিষয়টাকে তোমাকে নিতে হবে, আর আমি যেভাবে তোমাদের গাইড করব সেইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে। যদি কারোর মনে হয়, প্রশ্ন থাকে যে দাদা বা ভাই বা স্যার, এই রকম না করে যদি আপনি এই রকম করেন তাহলে বোধহয় আরেকটু ভালো হয়, আমি সেটা রেকটিফাই করার চেষ্টা করব। কিন্তু আমি যে আপনাদের মানে যে স্ট্র্যাটেজি অনুসারে পড়াবো, সেটা কিন্তু তোমাদের একটু ফলো করা দরকার। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা 6 মাস আমাকে টাইম দাও, 6 মাস যদি আমাকে সময় দাও, আর আমি তোমাদের যে নোটসগুলো প্রোভাইড করব আর যেভাবে পড়তে বলবো, হ্যাঁ, আর পড়াবো, সেটা যদি একটু ফলো করো, আমি একদম কনফার্ম যে তোমরা অবশ্যই অবশ্যই সফলতা পাবে, কারণ আমি নোটসগুলো সেরকমই বানিয়েছি। তুমি একটা চ্যাপ্টারের নোটস পড়ার পরে তুমি নিজে বুঝতে পারবে যে দাদা বা স্যার যে নোটটা দিয়েছে সেটা প্রায় সমস্ত চ্যাপ্টার সিলেবাস কভার করেই দিয়েছে। আমি কি বলছি যে 3টে বই ফলো করে আমি নোটসগুলো বানিয়েছি, হ্যাঁ। এবার আরেকটা জিনিস তোমাদের আমি বলি, যে নোটসগুলো আমি যখন ক্লাস করাবো, পড়ানোর পরে লাইন বাই লাইন তোমাদের বোঝাবো, বোঝানোর পরে তোমাদের নোটসগুলো দেব, যে জায়গায় বুঝতে না পারবে সেই জায়গায় আমি বোঝানোর চেষ্টা করব, হলো এক। দ্বিতীয়ত, তোমরা কিন্তু কখনো কোনো বিষয়টাকে খুব একটা বেশি ক্রিটিক্যালি ভাবতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের যদি ক্রিটিক্যাল মাইন্ড চলে আসে তখন কিন্তু বিষয়টা
আমি যেভাবে পড়াতে চাইছি, যেভাবে বোঝাতে চাইছি, যেভাবে তোমাদের মনে রাখাতে চাইছি ইনফরমেশনগুলোকে, সেটা কিন্তু তোমরা করতে পারবে না। এক, দ্বিতীয়ত আমি যে নোটসগুলো প্রোভাইড করব, তোমাকে কিন্তু ওই নোটসগুলো খুব ভালো করে পড়তে হবে, বই পড়ার দরকার নেই। প্রথমত বই পড়ার কোনো বিকল্প হয় না, যা বই পড়ার আমি পড়েছি। এবার তোমাদের আমি নোটসটা বানিয়েছি, আমি 100-200% শিওর আমার ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। তোমাদের সেই বিশ্বাসটা রেখে কিন্তু বাবু তোমাদের পড়তে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে ওই নোটস পড়ার পরে আমি ওই নোটসের ভিত্তিতে এমসিকিউ কোশ্চেন বললে এমসিকিউ পাঠাবো, এসএ কিউ বললে এসএ কিউ পাঠাবো। এবার দেখো, আমি না বেশিরভাগ প্রশ্নগুলো তোমাদের এক কথায় উত্তর হিসাবে দেবো, এমসিকিউ দেবো না। তার কারণ হচ্ছে এমসিকিউ দিলে কি হয় না, আমরা নিজের লাকের উপর বিশ্বাস করে আমরা একটা আনজাতে হ্যাঁ এটা হতে পারে টিক মারার চেষ্টা করি। কিন্তু যদি আমি এমসিকিউ না দিয়ে যদি এক কথায় উত্তর দিই, সেক্ষেত্রে কি হয়, প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে, পড়ে বুঝে ওর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি সেটা তোমরা জানার চেষ্টা করবে, পড়বে। আর একটা ব্যাপার, আমি তোমাদের এটা যেটা বলছি খুব মন দিয়ে শুনবে। আমি তোমাদের টোটাল ধরো 5টা কি 6টা পেপার কি কি রয়েছে, ভারতীয় দর্শন, পাশ্চাত্য দর্শন, হ্যাঁ, নীতিবিদ্যা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, তারপরে লজিক, 6টা। ওকে, এই যে 6টা ইউনিট রয়েছে, আবারও বলছি এই যে 6টা ইউনিট রয়েছে, এই 6টা ইউনিট থেকে আমি হয়তো প্রত্যেকটা ইউনিট থেকে 20 থেকে 25 পেজ, আমি হাইলি ধরে নিলাম 30 পেজ, এক একটা ইউনিটের 30 পেজ করে, 30 পেজ করে হলে তোমাকে হয়তো পড়তে হবে প্রায় কত পেজ মতো পড়তে হবে, 200 পেজের কাছাকাছি, 180 পেজ কি 200 পেজ। কথাগুলো শোনা যাচ্ছে? আবার বলো তো তোমরা, কথাগুলো আমার শুনতে পাচ্ছ? তোমাদের পড়তে হবে হয়তো 180 পেজ বা 200 পেজ। ওই 180 পেজ, আবার ভালো করে শুনবো, ওই 180 পেজ বা 200 পেজ যদি তোমরা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে পারো, যদি ওই 200 পেজকে তোমরা 60 বার পড়ো, 60 বার, 60 বার যদি পড়তে পারো, 60 নাম্বারের এক্সাম হবে। আমি বলছি যদি 60 বার পড়তে পারো, পড়াটা কি রকম হবে, ধরো আমি নোটসটা খুললাম, খুলে এরকম পড়তে থাকলাম, এই চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা অমুক এরকম করে পড়তে থাকলাম, এরকম পড়লে হবে না। পড়ার একটা বাবার নিয়ম রয়েছে, সেই নিয়মটা অবশ্যই আমাকে তোমাদেরকে শেখাতে হবে না। তোমরা জানো, অনেকে পড়াচ্ছ, অনেকে পড়ছো, তোমরা জানো, এতদূর এমএ বিএড কমপ্লিট করেছো, জানো আমি প্রকৃত পড়া বলতে কিরকম বিষয়টা বলছি, বিষয়টা বুঝে পড়া। যদি তুমি 60 বার পড়তে পারো, জগতের কোনো ক্ষমতা নেই যে তোমাকে কমে 50-এর নিচে নাম্বার পাইয়ে দিবে 60 নাম্বারে। এক, দ্বিতীয়ত কেউ যদি বলে যে আমি 50 নয় আমি 51 পেতে চাই, ভালো করে শোনো, যদি তুমি 60 নাম্বারের এক্সামে যদি 50 পেতে চাও, তাহলে আমি যে ওই 200 পেজ দিব, 200 পেজকে তোমাকে 60 বার পড়তে হবে। ক্লিয়ার? আর যদি মনে করো যে আমি 51 পেতে চাই, তাহলে ওই 60 বারের সাথে তোমাকে আর 5 বার অ্যাড করতে হবে, মানে 65 বার পড়লে তুমি 51 পাবে। যদি তুমি 52 পেতে চাও, তাহলে আবার তোমাকে ওর সঙ্গে আরো 5 বার অ্যাড করতে হবে। ওইভাবে তোমার পড়ার প্রসেসটা এগোতে হবে। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আর একটা কি, আর একটা হচ্ছে সাপোজ ধরো আমি আজকে তোমাদের পড়াচ্ছি, ধরো ভারতীয় দর্শন আমি শুরু করেছি। ভারতীয় দর্শনের ধরো প্রথমেই রয়েছে যে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়গুলো, সেটা ধরো আমি পড়িয়েছি। তারপরের দিন ধরো আমি 4 ভাগ পড়িয়েছি। তো আমি যখন 4 ভাগ পড়াচ্ছি, তোমরা তখন ধরো 4 ভাগ পড়ছো, তখন ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়গুলো তুমি যে ভুলে যাবে এমন করা চলবে না। তুমি যদি আজকে 4 ভাগ দর্শনটা পড়ো, 4 ভাগ দর্শনটা যদি আজকে 2 বার পড়ো, ওইদিকে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় যে পড়িয়েছি সেটা আপাতত 1 বার হলেও রিডিং দেবে। তারপর ধরো তুমি বৌদ্ধ দর্শন পড়ছো, আজকে যদি বৌদ্ধ দর্শনটা তুমি 5 বার পড়ো, তাহলে ওইদিকে 4 ভাগটা পড়বে 2 বার, আর ওইদিকে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় পড়বে 1 বার। এইভাবে কিন্তু তোমাকে পড়ার সিকোয়েন্সটা রাখতে হবে। 6 মাস যদি তোমরা টাইম দাও, আমি বলছি তোমরা প্রত্যেকেই পাস করবে এবং ভালো রেজাল্ট নিয়ে, ভালো মার্জিন নিয়ে পাস করবে। হলো, এই হচ্ছে পড়ার স্ট্র্যাটেজি। আর একটা ব্যাপার, আমি যে তোমাদের নোটসটা দেবো কিভাবে পড়তে হবে আমি সেটা বললাম, হ্যাঁ, কিভাবে তোমাদের পড়তে হবে। আর ইমেজ ক্রিয়েশনের মাধ্যমে আমি যে নোটসগুলো পাঠাচ্ছি, ভালো করে শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ইমেজ ক্রিয়েশনের মধ্যে দিয়ে আমি যে নোটসগুলো পাঠাচ্ছি, সেইগুলোর মধ্যে তুমি দেখবে হিউজ পরিমাণ স্পেলিং মিস্টেক রয়েছে।
সেটা আমি নিজে থেকে নোটিস করছি, কিন্তু তোমাদের আমি গ্রুপে জানাইনি, আমি নোটিস করছি, আমি দেখেছি বিষয়গুলো, এবং আমি ওইগুলোকে যত রেকটিফাই করার চেষ্টা করছি আরো বেশি এরর আসছে। হুম। অতএব আমি দেখলাম যেটা হচ্ছে এটা আনসলভেবল, এটা সলভ হবে না। তো এটার জন্য কি করতে হবে, কিন্তু ওই নোটসের আবার ডিমান্ড আছে, স্টুডেন্টরা চাইছে ওই নোটসটা দরকার, ওই নোটসটা চাই আমার। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ওই ভুল ভালটা তো আমি দিচ্ছি, এটা তো আমার বিবেকে লাগছে, এটা তো আমার এথিক্সে লাগছে, কিন্তু তবুও আমি তোমাদের দেব, কিন্তু এই শর্তে দেব তোমাদের কিন্তু পড়তে হবে আমি যে অরিজিনাল টেক্সটটা দেব। বিশেষ করে অরিজিনাল টেক্সট কোনটা, তোমাদের নিশ্চয়ই আমি প্রত্যেককে স্যাম্পল পাঠিয়েছি। কোনটা? বিশেষ করে আমি প্রত্যেকের পার্সোনালি গ্রুপে আমি পাঠিয়েছি, দেখবে নীতিবিদ্যা এবং পাশ্চাত্য দর্শন, এই দুটোর নোটস আমি পাঠিয়েছি। ওইটা হচ্ছে অরিজিনাল টেক্সট, ওই টেক্সটটা হচ্ছে অরিজিনাল টেক্সট। ওই টেক্সটটাকে তোমাকে পড়তে হবে, আমি কি বললাম, একটা ইউনিটকে তোমাকে 60 বার পড়তে হবে যদি 50 পেতে চাও, যদি 51 পেতে চাও তাহলে তোমাকে আরো 5 বার বাড়াতে হবে, এইভাবে তোমাকে চলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি যে তোমাকে দিয়েছি নোটসটা যে দিয়েছি, ওই ইমেজ ক্রিয়েশনটাতে বানান যে ভুল রয়েছে, তুমি যদি অরিজিনাল টেক্সটটা পড়ো তাহলে দেখবে ওই অরিজিনাল টেক্সটে কিন্তু ভুল নেই, সেখান থেকে ইমেজ ক্রিয়েশনে যেটা তৈরি করেছি সেটাতে ভুল আছে। তাহলে ইমেজ ক্রিয়েশনটা কি এক পেজের মধ্যে, সেটাকে তুমি হাতে রাখবে এবং সেটা কি করবে, অরিজিনাল টেক্সটটা যেহেতু তুমি পড়েছো তুমি বুঝতে পারবে ভুলটা কোন জায়গায় আছে। আর ইমেজ ক্রিয়েশনের মধ্যে যে ভুলটা আছে সে ভুলটা কিন্তু কনসেপ্টের মধ্যে নেই, রয়েছে স্পেলিং মিস্টেক, যেটা তুমি পড়ে বুঝতে পারবে। এবার সেটা হয়তো তোমার হাতের কাছে এক পেজের মধ্যে থাকলো ফটো আকারে, ইমেজ আকারে, তুমি বাড়িতে কোনো কাজ করছো, সাপোজ ধরো আজকে ন্যায় দর্শন পড়েছো, তুমি ভুলে যাচ্ছ বারবার যে ন্যায় দর্শনে যে পদার্থে 16টা পদার্থের কথা বলা আছে তুমি বারবার ভুলে যাচ্ছ। তো ইমেজ ক্রিয়েশনের মধ্যে দিয়ে আমি যে নোটটা বানিয়ে দিয়েছি, তুমি হয়তো বাড়িতে কোনো কাজ করছো, হঠাৎ করে ইমেজ ক্রিয়েশনটা খুলে কিন্তু তুমি দেখে নিতে পারবে যে এটা কি কি বলেছে বলে মুখস্থ করে নিতে পারবে, তুমি বারবার কিন্তু ওই পিডিএফটা খুলতে পারবে না। ঠিক আছে, তখন ইমেজ ক্রিয়েশনটা দেখে পড়বে। ইমেজ ক্রিয়েশনটা কিন্তু ওই জন্য, এই নয় যে ইমেজ ক্রিয়েশনে আমি যা দিয়েছি হুবাহু সেটা মুখস্থ করার জন্য। ইমেজ ক্রিয়েশনটা কেবল আর কেবলমাত্র সেই জন্য যে যখন তুমি পিডিএফ খুলে পড়তে পারবে না ঘুমানোর সময়, বা কোথায় যাচ্ছ, বাসে যাচ্ছ, মনে হচ্ছে যে স্যার এই নোটটা পাঠিয়েছে, দাদা এই নোটটা দিয়েছে, একবার দেখি এই জায়গাটা তো ভুলে যাচ্ছি, এই জায়গাটা একবার দেখে নিই। আমি আবারও বলছি ওই জায়গায় বানান ভুল পাবে, কোনো না কোনো বানান ভুল পাবে, কিন্তু তুমি যেহেতু আগে অরিজিনাল টেক্সটটা পড়ে রেখেছো সেহেতু তুমি কিন্তু বুঝতে পারবে কোন জায়গায় ভুলটা আছে। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি ইমেজ ক্রিয়েশনের নোটগুলো তোমাদের একটা একটা ইউনিট পড়ার পরে আমি দেবো, না হলে কিন্তু আমি দেবো না, আবার বলে দিচ্ছি, কারণ ওই জায়গায় ভুল আছে বাবা। কিন্তু যেহেতু তোমাদের ডিমান্ড আছে আমি তোমাদের দেবো, ক্লিয়ার। আর পড়তে কিভাবে হবে আমি সেটা বললাম, যে আমি যে নোটসগুলো দেব পড়ানোর পর সেইগুলোকে তোমাকে 60 বার পড়তে হবে, প্রত্যেকটা নোট 60 বার করে পড়তে হবে। যদি পড়ো 50 পাবে 60 নাম্বারের এক্সামে, যদি 51 পেতে চাও তাহলে তার সঙ্গে আরো 5 বার এক্সট্রা অ্যাড করতে হবে। ওইভাবে কিন্তু তোমাকে পড়াটার গতিটা এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বলেছি তোমাদের 6 মাস আমাকে টাইম দাও, আমার সঙ্গে 6 মাস কাটাও, আমি বলছি তোমরা সাকসেস অবশ্যই পাবে। কোনো জায়গায় যদি মনে হয় যে আমি ভুল পড়াচ্ছি, আমার পড়ানোর স্ট্র্যাটেজিটা খারাপ মনে হচ্ছে, তোমরা আমাকে বলবে যে দাদা এইভাবে পড়াও, স্যার এইভাবে পড়াও, তাহলে সুবিধা হয়, আমি দেখবো তার মধ্যে কোনটা বেটার হয়, তোমাদের আমি সেইভাবে আমি পড়ানোর চেষ্টা করব। কিন্তু তোমাদের কথা দিতে হবে যে এই ক্লাসগুলো তোমরা বন্ধ করবে না, হুটহাট করে আজকে গেলাম পড়লাম দিয়ে পরের দিন আমি গেলাম না, এটা করা চলবে না। আমি যেহেতু রেকর্ডেড ক্লাস দেবো বলেছি, তবুও অনলাইনে ক্লাস করলে কি হয়, সরাসরি ক্লাস করলে কি হয়, কমিউনিকেশনটা বাবা করা যায়, সেতে কি হয় যে তোমাদের সঙ্গে কথা বলতে পারলে একটু সুবিধা হয়, তোমাদের কোনো ডাউট থাকলে সেটা বলতে পারবে, হলো। এবার আমি পড়ানোর পরে কোনো টপিক পড়ানোর পরে, তাহলে ধরো আমি আজকের একটা জিনিস পড়ালাম, পড়ানোর পরে মধ্যিখানে যে 2 দিন 3 দিন 4 দিন ছুটি থাকবে, ওই 2 দিন 3 দিন 4 দিন ছুটিতে কিন্তু তোমাদের ওই টপিকটাকে কতবার পড়তে হবে, 60 বার পড়তে হবে, প্রথমে 60 বার করে পড়তে হবে। তুমি জানো, হয় তুমি জানো যে এটা আমি তো জানি, এটা তো সহজ জিনিস, এটা যেটা পড়াচ্ছি এগুলো জানি, আমি ছোটবেলায় পড়েছি, এগুলো এগুলো সব জানা আমার, এই সব তুমি জানো, এই ধারণাটা তোমার ভুল, এই ধারণাটা তোমার ভুল। তুমি জানো তো কি হয়েছে, তুমি তাও পড়বে, মরার আগের দিন পর্যন্ত তুমি পড়বে এই বিষয়গুলো, চিতায় ঘাস ফোটার আগের দিন পর্যন্ত তুমি পড়বে, কিন্তু বিষয়গুলো এমন পড়বে যেন এই জায়গায় থাকে, এই জায়গাতে, এই জায়গাতে, হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে যেন এই জায়গায় থাকে। তাহলে দেখবে এক্সামিনেশন হলে তোমার কোনোদিন মিসকনসেপশন হবে না, তোমার কোনোদিন এই প্রশ্নের এই উত্তরটা কি হবে, এই ডাউটটা হবে না।
তোমাকে পিছন ঘুরে কাউকে জিজ্ঞাসা করতে হবে না এইটার উত্তর কি হবে, কাউকে দেখতে হবে না। আমি বলছি ওই হাইলি আমি যে নোট দেবো 200 পাতা হবে, তাও হবে না, 200 পাতাও হবে না। ওই 200 পাতা যদি 60 বারের উপরে, 60 বার পড়লে 50, তার উপরে ওরকম 5 বার করে এক নাম্বারের জন্য 5 বার করে পড়তে হবে। যদি করতে পারো তাহলে কিন্তু আমি বলছি তোমরা সকলেই সাকসেস পাবে। এবার তোমরা আমাকে একটু জানাও তোমরা এটা করতে পারবে কি পারবে না, তারপরে আমি পড়ানো শুরু করব। অনেকে অবশ্য ল্যাদখোর আছে একটু, তারা হচ্ছে, আমি চাই তোমরা যেন সকলেই পারো, পারাটা উচিত। আর তোমাদের অন্য কোনো বই পড়ার দরকার নেই, এই নোটস ওই নোটস সেই নোটস ছুটাছুটি করার কিচ্ছু দরকার নেই। ওই 200 পেজই তোমাদের পড়তে হবে, ওই 200 পেজ। হ্যাঁ, বেশি ঘাস দেখে লাফানোর আদৌ দরকার নেই। তোমাদের নোটস গুলো দেবো, ইমেজ ক্রিয়েশনের মধ্যে ওইগুলো বানিয়ে দেবো। ইমেজ ক্রিয়েশনের মধ্যে আমি আবারও বলছি বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, থাকবে বানান ভুল। কিন্তু তুমি ইমেজ ক্রিয়েশনটা শুধু পড়বে না, আগে টেক্সট পড়বে, তারপর ইমেজ ক্রিয়েশনটা পড়তে যাবে। তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এখানে বানান ভুল রয়েছে কিন্তু কনসেপ্ট ঠিক রয়েছে। কনসেপ্ট তো তুমি আগে টেক্সট থেকে পড়ে নিয়েছো, তাহলে বানান ভুলটা থাকবে সেটা তুমি বুঝে নেবে। আমি আগে থেকে স্যালেন্ডার হয়ে গেলাম যে হ্যাঁ বানান ভুল ইমেজ ক্রিয়েশনের মধ্যে থাকবে, কারণ ওই যে পোস্টার মানে ওইগুলো যে বানাই তোমরা বুঝতেই পেরেছো যে ওটা এআই জেনারেটেড। ওগুলো হচ্ছে টেক্সটগুলোকে আমাকে আগে লিখে নিতে হয়, লিখে নেওয়ার পরে এআই কে ইনস্ট্রাকশন দিলে ও হচ্ছে ওরকম বানিয়ে দেয়। এটা তোমরা হচ্ছে বানাতে পারবে। হ্যাঁ, কিন্তু তোমাকে আগে টেক্সটগুলো, তোমাকে আগে নোটগুলো তৈরি করে নিতে হবে, ভালো টেক্সট রেডি করতে হবে, তাহলে তুমি করতে পারবে। হ্যাঁ, তো তাহলে আমি তোমাদের কিভাবে পড়াবো, আমি পড়ানোর পরে তোমাদের নোটস দিয়ে দেবো, কিভাবে পড়তে হবে সেটাও আমি বললাম, হলো। এবং সপ্তাহে 2 দিন পড়াবো, কি কি বার পড়াবো আমি বলেছি, রবিবার আর বুধবার পড়াবো, 8টার সময় করে পড়াবো। আর একটা ব্যাপার, ক্লাসের ফিস কিন্তু আমি তোমাদের ধরো আজকের এটা ফ্রি ক্লাস, তাই হয়তো 36 জন আছে, আমি হয়তো তোমাদের যে পড়াবো আমি 500 টাকা করে ফিস নেব। 500 টাকা করে মানে আমি যদি তোমাদের 6 মাস পড়াই, 6×5 = 30, 3,000 টাকায় তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এর জন্য তোমাকে না কোনো নোটস আমার কাছ থেকে আলাদা করে কিনতে হবে, না কোনো কিছু, কিচ্ছু নয়। হ্যাঁ, সব কিছু তুমি পেয়ে যাবে 3,000 টাকায়। খুব যে বেশি বলেছি এমন নয়। অনেকে আছে, অনেকে বলছে যে একটু বেশি হয়ে যাচ্ছে, অনেক কথা বলছে, কিন্তু দেখো বাবু, তোমরা যারা আগে এসএসসি দিয়েছো বা যারা দেবে তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে, কিছু কিছু জায়গায় আছে 5,000, 6,000, 12,000 টাকা পর্যন্ত ওরা এরকম দিচ্ছে। আমি নিজে হয়তো আগের এসএসসিটা পড়িয়েছি, সেখানে এরকম আমি 4,000, 5,000 টাকা করে পর্যন্ত নিয়েছি। কিন্তু তোমাদের যেহেতু এখনো অ্যাড দেয়নি, দেবে, আমি আগে থেকে শুরু করতে চাইছি। আমি বলছি বেশি করে লাভ নেই, আমার স্টুডেন্ট সংখ্যা বেশি হোক, আমি 500 টাকা করেই নেব। হ্যাঁ, বিষয়টা ভালোভাবে পড়াবো, নোটসগুলো প্রোভাইড করাবো, নিজের গাইডের মধ্যে রাখবো। হ্যাঁ, কিন্তু খুব বেশি নেবো না, 500 টাকা করে। আমার মনে হয় না যে এই 500 টাকা করে দিতে খুব আমি তোমাদের বেশি বলছি, তোমাদের অসুবিধা হবে এরকম আমার বলে মনে হয় না। হ্যাঁ, তো তোমাদের কি মনে হচ্ছে 500 টাকা আমি খুব বেশি বলে ফেলেছি? আচ্ছা, আমি যে বলছি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো, তুমি শুনতে পাচ্ছো, তোমাদের কানেকশনের কোনো সমস্যা হচ্ছে না তো? একটু আধটু কানেকশনের সমস্যা হতে পারে বিভিন্ন জায়গা অনুসারে, কিন্তু সেটা কিছু করার নেই, অনলাইন ক্লাসে এটা হয়, হবেও। হুম, আচ্ছা, আমি কিন্তু আজকের তোমাদের পড়ানো শুরু করব বলেছিলাম, তা আমি আজকের একটু পড়িয়ে নিই তোমাদের। হ্যাঁ, একটা জিনিস পড়িয়ে নিই, যেটা পড়া সেটা, হ্যাঁ বলো। লজিক, লজিক গুলো শোনো, লজিক গুলো আমি তোমাদের পড়িয়ে নেবো, শোনো লজিক গুলো আমি তোমাদের পড়িয়ে নেবো, লজিক্যাল কোশ্চেন যে জায়গাগুলো হয়। আচ্ছা, অনলাইনের ক্লাসে এই একটা সমস্যা। আচ্ছা আমি বলছি শোনো, লজ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও অফ করে দিচ্ছি। শুনতে পাচ্ছ এবার? ঠিক আছে, ওই
তোমাদের বলছিলাম যে আমি ভিডিওটা অন রাখবো না অফ করে দেবো। আমি বলেছিলাম যে 4-5 মিনিট অন রাখবো তারপরে বন্ধ করে দেবো। আমার খেয়ালই নেই আর। যাই হোক, তোমাদের লজিকের যে প্রশ্ন হওয়ার জায়গা মানে থিওরি পার্ট, হুম, সেই থিওরি পার্ট থেকে নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে, কোন জায়গা থেকে প্রশ্ন পড়বে সেগুলো আমি বলে দেবো, পড়িয়ে দেবো। কিন্তু লজিক্যাল জায়গা যেগুলো আছে বাবু, যেমন ধরো বচন করা, আবর্তন করা, বিবর্তন করা, ন্যায় করা, হ্যাঁ, সত্যাপেক্ষ করা, এইগুলো কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করাবো, কোনো অসুবিধা নেই। হলো? যখন লজিকের ক্লাস নেব, হ্যাঁ, 19 রুলস, কিন্তু দেখো 19 রুলস ওইভাবে তো আমি তোমাদের শেখাতে পারবো না। হয়তো রুলস বলে দিতে পারবো, তোমাদের হয়তো দু একটা ডেমো দিয়ে কিভাবে হচ্ছে সেগুলো দেখাতে পারবো। সেই 11-12 বা কলেজে যেভাবে শিখেছো সেইভাবে হয়তো তোমাদের ধরে ধরে শেখাতে পারবো না, বিশেষ করে লজিকটা। কেন বলো তো? ওটা সম্ভব নয় এইভাবে। কিন্তু যথাসম্ভব যে জায়গাগুলো রয়েছে, হ্যাঁ, তোমার কি লজিকের খুবই লজিক আমাদের সমস্যা আছে, লজিক্যাল প্রশ্নে হবে। কোনো অসুবিধা নেই বাবু, আমি শিখিয়ে দেবো। এসএসসি এক্সামে কিন্তু 19 রুলস এর কোনো গণিত করতে দেয় না। তোমাকে হয়তো রুলস জিজ্ঞাসা করবে, কতই হবে। বুঝতে পারছি? যদি তুমি 19 রুলসটা মুখস্থ করে রাখো ওতেই হবে। তোমাদের বলি ধরো, আমি তো তোমাদের বলেছি রেকর্ডেড ক্লাস পাঠাবো, সেই জায়গায় কিন্তু কোনো অসুবিধা পাবে না। বুঝতে পারছি? ক্লাস করছো 30 জন কি 25 জন, হয়তো এরকম থাকবে 5-7 জন যে আমার কথাটা কাটা কাটা আসবে। কিন্তু আমি যে রেকর্ডিংটা করব, হ্যাঁ, সেই সেটা সেখানে কিন্তু সমস্যা পাবে না। তাহলে কোনো অসুবিধা রইলো না। আমি কি এবার পড়ানো শুরু করব? দেখো, তোমাদের আমি আজকের প্রথম দিন যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতীয় দর্শন থেকে আমি শুরু করি, সহজ জায়গা থেকেই শুরু করি। হ্যাঁ, যেহেতু আমাদের এখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, সেহেতু আমরা টাইম নিয়ে কাজে লেগে পড়েছি, সেহেতু আমি ভারতীয় দর্শন থেকেই শুরু করি। আর একটা কথা বলে দিই যে আমি যে নোটস গুলো বানিয়েছি সেটা কিন্তু একজ্যাক্ট কমপ্লিট করতে 6 মাস টাইম লাগবে। আর যে কেউ পড়ুক না কেন, সে যত বড় পণ্ডিত হোক না কেন, সে যদি মনে করে আমি 1 মাসের মধ্যে পড়ে কমপ্লিট করে নেব, তাহলে কিন্তু ওই পরীক্ষা হলে গিয়ে কি করবে, এটার প্রশ্নের উত্তর সেটার ঘাড়ে, সেটার প্রশ্নের উত্তর ওটার ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে, কোনো না কোনো ভাবে মিসকনসেপশন হবে, ভুল করে দিয়ে আসবে। কিন্তু কেউ যদি 6 মাস ধরে রেগুলারিটি মেনটেন করে বিষয়টাকে আমি যেভাবে পড়বো সেভাবে যদি পড়ে, তাহলে নিশ্চয়ই সে আর ওই ভুলটা তার হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, যে নোটস দেবো ফিলোসফি হচ্ছে, তুমি যেটা পড়বে যতক্ষণ যদি 1 ঘন্টা পড়ো, তাহলে তুমি 4 ঘন্টা সেই বিষয়টা নিয়ে ভাববে। এইটা হচ্ছে পড়ার প্রকৃত নিয়ম। যে বিষয়টা তুমি 8 ঘন্টা পড়বে, সেটা নিয়ে কমে তুমি 4 ঘন্টা ভাববে, তাহলে কিন্তু পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যে কথাগুলো বলছি সেগুলো একটু মানার চেষ্টা করবে, সাফল্য তোমরা নিশ্চিত পাবে। আচ্ছা, আমি কিন্তু আজকে তোমাদের ভারতীয় দর্শন পড়াচ্ছি। ভারতীয় দর্শনে যেটা পড়াবো সেটা হচ্ছে কি না, ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় এইটা পড়াবো। সেখানে তোমাকে প্রথমেই জানতে হবে যে ভারতীয় দর্শনের মূল ভিত্তিটা কি। ভারতীয় দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদ উপনিষদ। ওকে, ভারতীয় দর্শনের মেন মেন ভিত্তি হচ্ছে বেদ উপনিষদ। না কেন? কারণ এই বেদ উপনিষদের উপর নির্ভর করেই দর্শন শাস্ত্রের ভাগটা হয়েছে, আস্তিক নাস্তিক এই ভাগগুলো হয়েছে। এবার তাহলে আমাকে বেদ সম্পর্কে একটু জানতে হবে। দেখো, বেদ শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এই বেদ কথাটার অর্থ, এই বিদ ধাতু থেকে যে এসছে, এই বেদ কথাটার অর্থ হচ্ছে জ্ঞান বা জানা। এবং এই বেদ কথাটার না দুটো অর্থ রয়েছে, একটা মুখ্য অর্থ, একটা গৌণ অর্থ। মুখ্য অর্থ কি
না, বেদ কথাটার মুখ্য অর্থ হচ্ছে জ্ঞান, আর গৌণ অর্থ হচ্ছে শব্দ রাশি। এর প্রশ্ন হতে পারে বেদ কথাটার এরকম দুটো অর্থ কেন? বলছে দুটো অর্থ এই কারণে, বেদ কিন্তু একচুয়াল শব্দের ভান্ডার। বেদটা কি না, শব্দের ভান্ডার। আমরা বেদটাকে জানতে পারি কার মাধ্যমে না, শব্দের মাধ্যমে, শব্দ প্রকাশের মাধ্যমে জানতে পারি। তো তাহলে বেদ কথাটা বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞান। বেদ কথাটার দুটি অর্থ, মুখ্য অর্থ এবং গৌণ অর্থ। মুখ্য অর্থ বেদ বলতে বোঝায় জ্ঞানকে, গৌণ অর্থে বেদ বলতে বোঝায় শব্দ রাশিকে। তাহলে তাহলে আমরা বুঝলাম যে বেদ যেহেতু শব্দের ভান্ডার, হ্যাঁ, শব্দের দ্বারা বেদ যেহেতু নিজেকে প্রকাশ করে, সেহেতু তার এরকম দুটো অর্থ রয়েছে। এবং বলা হয় বেদটা হচ্ছে অপরুষীয়। বেদটা কোনো পুরুষের দ্বারা রচনা নয়। পুরুষ বলতে কিন্তু ছেলে নয়, পুরুষ বলতে এখানে নারী পুরুষ মানুষ। হ্যাঁ, বলছে কোনো কোনো হচ্ছে পুরুষের দ্বারা রচনা নয়। না, কেন পুরুষের দ্বারা রচনা নয়? না, তার কারণ হচ্ছে বেদটা যদি পুরুষের দ্বারা রচিত হতো, তাহলে পুরুষ তো হচ্ছে কি অনিত্য, পুরুষের জ্ঞান সীমিত, কিন্তু বেদের জ্ঞান তো নিত্য। তাহলে এই নিত্য জ্ঞানের স্রষ্টা কোনো অনিত্য ব্যক্তি হতে পারে না। এই কারণে বেদটা হচ্ছে অপুরুষীয়। এবং বলা হয় এই যে বেদের কথা যে বলা হচ্ছে, এই বেদটা সৃষ্টি হয়েছে কিভাবে? বলছে বেদ কোনো ব্যক্তির দ্বারা রচনা নয়, এটা হচ্ছে অসংখ্য মুনি ঋষির সাধনার ফল। অসংখ্য মুনি ঋষি সাধনার মাধ্যমে, যোগ তপস্যার মাধ্যমে, হ্যাঁ, এই জ্ঞানগুলো তারা লাভ করেছে এবং সেগুলো হচ্ছে আমাদের সামনে তুলে ধরেছে। বেদটা এইভাবেই হয়েছে। আবার এই বেদকে না শ্রুতি বলা হয় না, কেন? না, তার কারণ হচ্ছে গুরু শিষ্য পরম্পরা অনুসারে এটাকে শুনে শুনে নাকি মনে রাখতে হয়, এই কারণে একে শ্রুতি বলা হয়। আবার বেদের আরেক নাম হচ্ছে নিগম। না, নিগম কেন? বেদের আরেক নাম নিগম কেন? নিগম মানে বাবু রাস্তা, নিগম মানে হচ্ছে রাস্তা। হ্যাঁ, তো এই নিগম বলতে বেদকে কেন, কারণ হচ্ছে যে বেদ হচ্ছে মুক্তির জন্য রাস্তা প্রস্তুত করে, বা বেদ হচ্ছে আমাদেরকে মুক্তির পথে পরিচালিত করে। এই কারণে বেদকে নিগম বলা হয়। এইটুকু কথা যে আমি বলেছি, এর মধ্যে কত ইনফরমেশন তোমাদের আমি দিয়েছি বলো। বেদ কথাটার অর্থ, বেদের কতগুলো অর্থ, মুখ্য অর্থ, গৌণ অর্থ। মুখ্য অর্থ কি, গৌণ অর্থ কি, বেদকে অপুরুষীয় কেন বলা হচ্ছে, বেদ হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা রচিত নয় কেন, বেদ হচ্ছে মুনি ঋষির সাধনালব্ধ জ্ঞানের মধ্যে দিয়ে সেটা উপলব্ধ হচ্ছে, বেদকে শ্রুতি বলা হচ্ছে, বেদের আরেক নাম নিগম, হ্যাঁ, এবং এটা হচ্ছে তোমাকে মুক্তির পথে চালিত করে। এইটুকুর মধ্যে তুমি পেয়েছো। এরপরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে বেদের কথা আমি বলছি, ভারতীয় মত অনুসারে এই বেদ হচ্ছে নিত্য, এই বেদ হচ্ছে অনাদি, এই বেদের কোনো উৎপত্তি নেই, এই বেদের কোনো বিনাশ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বেদটা কিভাবে উৎপত্তি হলো, এই বেদটা কখন রচনা হলো, এই নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে। হ্যাঁ, সাধারণভাবে মনে করা হয় বেদ হচ্ছে মোট চারটা তো বেদ, তোমরা সকলেই জানো যে ঋগ, সাম, যজু, অথর্ব, এই চারটা তো বেদ। এই চারটা বেদের মধ্যে সব থেকে প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ। হ্যাঁ, অনেকে মনে করেন যে বেদের যে ওই যে চারটা বেদের আবার চারটা ভাগ রয়েছে, সেগুলোর মধ্যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই চারটা ভাগের মধ্যে এই সংহিতা মানে সংহিতা ভাগের নাকি সূচনা হয়েছিল আনুমানিক 6000 খ্রিস্টপূর্বে। এইগুলো সালের বিষয়বস্তু তোমাদের মনে রাখতে হবে না, আমরা ইতিহাসের লোক নয়, তবু জানার জন্য বলা যে 6000 খ্রিস্টপূর্বাব্দে এই সংহিতা ভাগের সৃষ্টি হয়েছে এবং উপনিষদের সূচনা হয়েছিল নাকি 1500 খ্রিস্টপূর্বে। এবং বিভিন্ন পাশ্চাত্য পণ্ডিতরা তারা বলছেন যে ভাষাগত বিশ্লেষণ করে এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয় বেদের রচনাকাল হচ্ছে প্রায় 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে নাকি বেদ রচনা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে বলা হয় বেদ কিন্তু নিত্য, হ্যাঁ, বেদের উৎপত্তি বিনাশ নেই। কিন্তু প্রত্নতাত্ত্বিক দিক থেকে তারা দাবি করেছে যে বেদের রচনাকাল 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ। এবার বেদের সংখ্যা চারটা,
ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ক্লিয়ার? ঋগ্বেদ হচ্ছে সব থেকে, পরীক্ষা প্রশ্ন পড়ে যে সব থেকে প্রাচীন বেদ কোনটা, না ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। এবং এই ঋগ্বেদে কি রয়েছে, না এই ঋগ্বেদে হচ্ছে দেবতাদের স্তোত্র রয়েছে, দেবতাদের মন্ত্র রয়েছে। ঋগ্বেদের পরে রয়েছে সামবেদ। তোমরা সকলেই জানো সামবেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে। সামবেদে না কি বলা যায়, সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে, গীত নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আর যজ্ঞ হতে গেলে বিভিন্ন সঙ্গীত লাগে, সেই সঙ্গীতগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সামবেদে। আর যজুর্বেদে কি নিয়ে আলোচনা করা হয়েছে, যজুর্বেদে আলোচনা করা হয়েছে যজ্ঞ ও তার আচরণের বিধিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এবং অথর্ববেদে চিকিৎসা শাস্ত্র নিয়ে, লোকাচার নিয়ে, মন্ত্রতন্ত্র এবং দৈনিক জীবনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কিন্তু এই অথর্ববেদে আলোচনা করা হয়েছে। এবার এই যজুর্বেদ আবার দুটা ভাগে বিভক্ত, একটা কৃষ্ণ এবং শুক্ল, এই দুভাগে বিভক্ত। এখানে তোমাদের যেটা মনে রাখার বিষয়, এই জায়গাটা আমি যেটা বললাম যে বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদে কি নিয়ে আলোচনা করা হয়, বৈদিক মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। সামবেদে কি নিয়ে আলোচনা করা হয়, না সামবেদে সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়। যজুর্বেদে কি নিয়ে আলোচনা করা হয়, না যজুর্বেদে যজ্ঞের আচরণ বিধি এইগুলো নিয়ে আলোচনা করা হয়। অথর্ববেদে কি নিয়ে আলোচনা করা হয়, না চিকিৎসা নিয়ে, হ্যাঁ, তারপরে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এই লাইনগুলো শুধু মনে রাখবি। হঠাৎ করে যদি প্রশ্ন করে যে চিকিৎসা শাস্ত্র আলোচনা করা হয়েছে কোন বেদে, হঠাৎ করে যদি প্রশ্ন করে যে বা যজ্ঞ সঙ্গীত নিয়ে আলোচনা করা হয় কোন বেদে, হঠাৎ করে যদি প্রশ্ন করা হয় যে মন্ত্র নিয়ে আলোচনা করা হয় কোন বেদে, তাহলে এই জন্য বাবু এইগুলো মনে রাখতে হবে। হলো? এবার হচ্ছে বেদের যেই চার প্রকার বেদ বলেছি, চার প্রকার বেদের শ্রেণী বিভাগ। এই চার প্রকার বেদকে আবার চার ভাগে ভাগ করা হয়, মানে এই চার প্রকার বেদের আবার চারটা অংশ। কি কি? মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। হ্যাঁ, এই মানে মন্ত্রকে আর ব্রাহ্মণকে, মন্ত্রকে আর ব্রাহ্মণকে কি বলা হয়, না বেদের কর্মকাণ্ড বলা হয়। হলো? আর আরণ্যক উপনিষদকে কি বলা হয়, না সেটা হচ্ছে জ্ঞান কাণ্ড বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা দেখছি যে চারটা বেদের আবার চারটা অংশ, সেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। এই সংহিতাকে না বাবা আবার মন্ত্র বলা হয়। কোনো জায়গায় যদি দেখা গেল সংহিতা অপশানটা নেই কিন্তু মন্ত্র আছে, তখন বুঝে নিতে হবে মন্ত্র আর সংহিতা কিন্তু একই। তাহলে এই সংহিতাতে কি নিয়ে আলোচনা করা হয়, না মন্ত্র নিয়ে আলোচনা করা হয়। আর বেদের ব্রাহ্মণ অংশে কি নিয়ে আলোচনা করা হয়, না বেদের ব্রাহ্মণ অংশে যজ্ঞ আর আচরণ বিধি নিয়ে আলোচনা করা হয়। আর বেদের আরণ্যক অংশে কি নিয়ে আলোচনা করা হয়, না ধ্যান, উপাসনা, আত্মজ্ঞান এইগুলো নিয়ে আলোচনা করা হয়। আর উপনিষদের মধ্যে কি নিয়ে আলোচনা করা হয় সেটা কিন্তু তোমরা সকলে জানো। উপনিষদের মেন আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মের জ্ঞান, আত্মতত্ত্বের জ্ঞান, মুক্তির জ্ঞান, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয় কোথায়, না উপনিষদে। এবার এই যে আমি চার প্রকার যে বেদ, হ্যাঁ, ঋক, সাম, যজু, অথর্ব, এই চার প্রকার বেদকে আমি চার ভাগে ভাগ করেছি। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একজন ঋষি রয়েছে, সে ঋষির নাম হচ্ছে কাত্যায়ন ঋষি। হ্যাঁ, তিনি বেদকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, বেদকে দুভাগে ভাগ করেছে। আমরা কিন্তু এতক্ষণ পড়ে এসেছিলাম যে বেদ চার প্রকার, কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। কিন্তু এসে বলছে, মানে কাত্যায়ন এসে বলছে যে না, বেদটা না দু প্রকার। কি কি? না সংহিতা বা মন্ত্র আর ব্রাহ্মণ। তিনি আরণ্যক আর উপনিষদকে স্বীকার করেনি। তিনি বলছেন এই আরণ্যক আর উপনিষদ হচ্ছে ব্রাহ্মণের অন্তর্গত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। না কেন? না যদি জিজ্ঞাসা করে কাত্যায়নের মতে বেদ কয় প্রকার, বেদ কিন্তু দুই প্রকার। বেদের ভাগ হচ্ছে দুটি, মন্ত্র বা সংহিতা আর হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে? এবার বেদের যে আমি বললাম যে দু প্রকার, ওই মন্ত্র, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে কি নিয়ে আলোচনা করা হয়, না যাগযজ্ঞ, হ্যাঁ, দেবতাদের ধর্মীয় আচরণের আলোচনা এইগুলো হয়। এবং এই কর্মকাণ্ডের ওপরে যে দর্শন প্রতিষ্ঠিত সেটা হচ্ছে মীমাংসা দর্শন, যেটাকে পূর্ব মীমাংসা বলা হয়। হ্যাঁ, এবং জ্ঞান কাণ্ডে
জ্ঞান কাণ্ডে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্রহ্মের জ্ঞান, আত্মার জ্ঞান, জগতের জ্ঞান, মুক্তি বা মোক্ষর জ্ঞান, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। এবং এই দর্শনের মূল ভিত্তি হচ্ছে বেদান্ত দর্শন। এবং উপনিষদকে তো বেদান্ত বলা হয় না, কেন বলা হয় না, উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ। এই যে ভাগ করলাম না, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, দেখো এই উপনিষদটা সব থেকে শেষে এসছে বলে এই উপনিষদকেই কিন্তু বেদান্ত বলা হয়। এবং এই উপনিষদের মধ্যেই কিন্তু বেদের মেন তত্ত্বগুলো, হ্যাঁ, দার্শনিক তত্ত্ব, এইগুলো কিন্তু আলোচনা করা হয়েছে এই উপনিষদই। এবার প্রশ্ন হচ্ছে, যদি কেউ বেদ পড়তে চায়, বেদকে জানতে চায়, সে কিভাবে পড়বে, কিভাবে জানবে? বলছে বেদকে পড়তে হলে না তিনটা জিনিস জানতে হবে। সেই তিনটা জিনিসকে বলা হয় প্রস্তান্তর ত্রয়ী। প্রস্তান্তর ত্রয়ী, প্রস্তান্তর ত্রয় মানে এখানে কি বলা হচ্ছে, ত্রয়ী কথাটার দ্বারা বোঝা যাচ্ছে এখানে তিনটা জিনিস রয়েছে। কি কি না, সেই তিনটা জিনিস হচ্ছে, একটা শ্রুতি, একটা হচ্ছে শ্রুতি, একটা স্মৃতি, আর একটা ন্যায়। আবারও বলছি, প্রস্তান্তর ত্রয়ের মধ্যে পড়ে তিনটা জিনিস, একটা শ্রুতি, শ্রুতি মানে যেটা শোনা, আর একটা স্মৃতি, স্মৃতি মানে যেটা হচ্ছে মেমোরি, আর একটা কি, আর একটা হচ্ছে ন্যায়। এই তিন প্রকার প্রস্থানকে একসঙ্গে প্রস্তান্তর ত্রয়ী বলা হয়। এবার এই এই শ্রুতি প্রস্থানের মধ্যে যেটা পড়ে, শ্রুতি প্রস্থানের মধ্যে যেটা পড়ে, আর স্মৃতি প্রস্থানের মধ্যে যেটা পড়ে, এবং ন্যায় প্রস্থানের মধ্যে যেটা পড়ে, সেটা তোমাদের জানতে হবে। ন্যায় প্রস্থানের মধ্যে পড়ে কিন্তু ব্রহ্মসূত্র। না কেন এটা ন্যায় প্রস্থান? কারণ ব্রহ্মসূত্রে যুক্তি তর্কের মধ্যে দিয়ে আত্মার অস্তিত্ব, দার্শনিক তত্ত্বগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, এটা হচ্ছে ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান কোনটা? শ্রুতি প্রস্থানটা হচ্ছে উপনিষদ, উপনিষদকে বলা হয় শ্রুতি প্রস্থান। এবং ভগবদ গীতা, যেটাকে গীতা বলা হয়, সেই গীতাটা হচ্ছে কি স্মৃতি প্রস্থান, স্মৃতি। তাহলে যদি কাউকে বেদ পড়তে হয়, বেদ জানতে হয়, তাহলে তাকে কিন্তু এই তিনটা জিনিস জানতে হবে। কি কি তিনটা জিনিস? তাহলে প্রস্তান্তর ত্রয়ীতে দেখছি আমরা যে তিনটা জিনিস রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনটা জিনিস রয়েছে, একটা স্মৃতি, একটা শ্রুতি, আর একটা হচ্ছে ন্যায়। ন্যায় প্রস্থানের মধ্যে পড়ছে ব্রহ্মসূত্র, শ্রুতির মধ্যে পড়ছে কি উপনিষদ। উপনিষদ শ্রুতির মধ্যে কেন? কারণ এটাকে শুনে শুনে মনে রাখতে হয়, এই জন্য শ্রুতি। আর ভগবদ গীতাটা হচ্ছে স্মৃতি, যেটা মানে স্মৃতি মানে মেমোরি, হ্যাঁ, সেটা। এবার এই তিনটা, কেউ যদি বলে বেদ উপনিষদ সে জানে, বেদ জানে, বেদকে জানতে হলে এই তিনটা জিনিসকে জানতে হবে, এই এই প্রস্তান্তর ত্রয়কে কিন্তু জানতে হবে। ক্লিয়ার? বোঝাতে পারছি? এরপরে এরপরে এই বেদ উপনিষদের উপর নির্ভর করে ভারতীয় দর্শনের দুটো ভাগ হয়েছে, সেটা হচ্ছে আস্তিক আর নাস্তিক। যারা হচ্ছে আস্তিক দর্শন তারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে, তার মধ্যে পড়ে কি ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই ছটি দর্শন। হ্যাঁ, এবার এই ছটি দর্শনকে না আবার ষড়দর্শনও বলা হয়। হ্যাঁ, কেন কেন ষড়দর্শন বলা হয়? ছটা আস্তিক দর্শন বলে এদেরকে ষড়দর্শন বলা হয়। আবার যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না তাদেরকে নাস্তিক বলা হয়। তাদের মধ্যে পড়ে গিয়ে চারবাক, জৈন, বৌদ্ধ, এরা হচ্ছে কি নাস্তিক। হ্যাঁ, এই যে আস্তিক নাস্তিকের যে ভাগটা, যে পার্থক্যটা, সেটা কিন্তু ঈশ্বর বিশ্বাসের উপর নির্ভর করে হয় না। কেউ ঈশ্বরে বিশ্বাস করুক বা না করুক, তাতে কিন্তু আস্তিক নাস্তিকের কোনো পার্থক্য বা ফারাক হয় না। আস্তিক নাস্তিকের ফারাকটা বা পার্থক্যটা হয় কার উপর নির্ভর করে? না কেউ বেদের প্রামাণ্যে বিশ্বাস করলো কি কেউ বেদের প্রামাণ্যে বিশ্বাস করলো না, সেটার উপর নির্ভর করে হয়। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবার আমি যে তোমাদের আজকে পড়াচ্ছি সেটা হচ্ছে কি ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয়, মেন মেন কথাগুলো কি, হ্যাঁ, আউটলাইন্স যেটাকে বলা যায় সেটা। তো এবার ভারতীয় দর্শনে আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে বিভিন্ন দর্শনকে না একটা আলাদা আলাদা নামে ডাকা হয়। যেমন দেখো, চারবাক দর্শনকে বলা হয় লোকায়ত দর্শন। যদি তোমাকে জিজ্ঞাসা করে লোকায়ত দর্শন কোনটা, না চারবাক দর্শন। আবার চারবাক দর্শনকে জড়বাদীও বলা হয়। তোমাকে যদি চারবাক না বলে যদি বলা একটা জড়বাদী দর্শনের নাম বলো, তখন তুমি কি বলবে? না চারবাক।
আবার যদি বলে লোকায়ত দর্শনের নাম বলো, তখন তুমি বলবে চারবাক। আবার ন্যায় দর্শনের আলাদা নাম রয়েছে, ন্যায় দর্শনকে ন্যায় ছাড়াও অন্বীক্ষিকী দর্শন বলা হয়। আবার বৈশেষিক দর্শনকে বৈশেষিক ছাড়াও সেই দর্শনকে বাবু উল্লুক্য দর্শন বলা হয়। আবার যোগ দর্শন, হ্যাঁ যোগ দর্শনকে আবার কি বলা যায়, শেষ্যর সাংখ্য বলা হয়, হ্যাঁ বলা হয়। আবার সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয়, হ্যাঁ কারণ তারা হচ্ছে ঈশ্বরকে স্বীকার করে না। আবার বেদান্ত দর্শনকে বাবু বেদান্ত দর্শনকে আবার উত্তর মীমাংসা বলা হয়। আবার মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা বলা হয়। এইগুলো হচ্ছে এগুলোর আলাদা আলাদা নাম, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। হঠাৎ করে তোমাকে মীমাংসা দর্শন না বলে তোমাকে বলে দিল যে পূর্ব মীমাংসা, হঠাৎ করে তোমাকে বলে দিল উত্তর মীমাংসা, তুমি তখন বুঝতে হবে যে পূর্ব মীমাংসা মানে মীমাংসা দর্শন, যেখানে প্রভাকর কুমারিল ভট্টের এই মতগুলো আলোচনা করা হয়েছে, আর উত্তর মীমাংসা মানে বেদান্ত দর্শন। হ্যাঁ, তো এইভাবে তোমাদের মনে রাখতে হবে। উল্লুক দর্শন মানে বৈশেষিক দর্শনকে বোঝাচ্ছে, হ্যাঁ অন্বেক্ষিকী দর্শন মানে ন্যায় দর্শনকে বোঝাচ্ছে। এইভাবে তোমাদের কিন্তু বুঝতে হবে। আবার বিভিন্ন দর্শনের বিভিন্ন ভাগও রয়েছে, যেমন বৌদ্ধ দর্শনে দেখবে আমরা বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন, সেই দর্শনের আমরা ভাগ পাই হিনজান মহাযান। হ্যাঁ, আবার হিনজানের মধ্যে আমরা ভাগ পাই কি একটা মাধ্যমিক যোগাচার, আবার মহাযানের মধ্যে পাই মাধ্যমিক যোগাচার, আর হিনজানের মধ্যে কি পাই সৈত্রান্তিক বৈভাষিক। আবার এদের মধ্যে আবার বাহ্য অনুমেয়বাদ, বাহ্য প্রত্যক্ষবাদ, এইগুলো কিন্তু পরে পরে আমি আলোচনা করব, আমি বলবো, তোমরা সকলে জানো এইগুলো। হ্যাঁ, আমি জাস্ট আজকে আউটলাইন বলে বিষয়গুলো একটু টাচ করে যাচ্ছি। আর জৈন দর্শনে দেখবে দুটো শাখা রয়েছে, সেখানে শ্বেতাম্বর দিগম্বর, কেউ হচ্ছে পোশাক পরে তার উপরে নির্ভর করে নাম হয়েছে, কেউ পোশাক পরে না, যারা পোশাক পরে তারা শ্বেত বস্ত্র পরিধান করে, এই জন্য শ্বেতাম্বর। কেউ হচ্ছে বস্ত্র পরিধান করে না, দিগম্বর। তো এইভাবে তাদের ভাগ রয়েছে। আবার দর্শনে আমরা দেখেছি সেখানে আবার যথার্থ জ্ঞান এবং অযথার্থ জ্ঞান নিয়েও আলোচনা করা হয়। যথার্থ জ্ঞান কি না, একটা বিষয় যেরকম তাকে যদি আমি সেই রকম রূপে জানি সেটা যথার্থ জ্ঞান, বা সেটাকে দর্শনে ভারতীয় দর্শনে প্রমা বলা হচ্ছে। আবার যে বিষয়টা যেরকম নয় তাকে যদি সেই রকম রূপে আমি জানি, হ্যাঁ তাহলে কি হবে না, সেটা অযথার্থ। মানে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, তদ ভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ। বিষয়টি যেরকম তাকে যদি সেই রকম রূপে জানি তাহলে সেটা যথার্থ, আর বিষয়টি যেরকম তাকে সেরকম রূপে না জেনে যদি অন্যরকম রূপে জানি তাহলে সেটা হবে অযথার্থ। তাহলে এই অযথার্থ জ্ঞানকে দর্শনে অপ্রমা বলা হয়, আর যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। এগুলো আউটলাইন, এগুলো সবাই জানো তোমরা, তবুও বলা। কিন্তু আর এইগুলোই থেকে তো প্রশ্ন হবে, এইগুলোই তোমাকে বারবার পড়তে হবে। অপ্রমা আবার তিন প্রকার, কি সংশয়, বিপর্যয় আর তর্ক। হ্যাঁ, আবার প্রমা কাকে বলে, প্রমাণ কি, প্রমাণ কি তোমরা সকলে জানো। যথার্থ জ্ঞান লাভের উপায় কি, যথার্থ জ্ঞান লাভের উপায়কে প্রমাণ বলে। ভারতীয় দর্শনে এই প্রমাণ হচ্ছে কটা স্বীকৃত, ছটা। কি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি আর অনুপলব্ধি। এবার এই যে প্রমাণের কথা বলছি বিভিন্ন দর্শনে, অর্থাৎ চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এই আলাদা আলাদা দর্শনে কিন্তু আলাদা আলাদা প্রমাণ স্বীকার করা হয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে কোন দর্শনে কটা কি প্রমাণ স্বীকার করে, কি করে না করে, সেটা চার্টের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো, তোমাদের আস্তে আস্তে বলবো। তোমরা সকলেই এগুলো জানো, অনেকেই ভুলে গেছো, অনেকে জানো, আবার নতুন করে সেগুলোকে পড়তে হবে। আমি কি বললাম, দর্শন বিষয়টা এমন, তুমি যদি 1 ঘন্টা পড়ো তোমাকে এখন 5-7 ঘন্টা বিষয়টা ভাবতে হবে, তাহলে বিষয়টা একদম তোমাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরো চারবাকরা স্বীকার করেছে কেবলমাত্র প্রত্যক্ষকে প্রমাণ রূপে, বৌদ্ধরা কেবলমাত্র স্বীকার করেছে দুটি প্রমাণকে, তা হচ্ছে প্রত্যক্ষ আর অনুমান। না কেন না, তাদের মতে প্রমেয় পদার্থ দুটো, কি কি না, একটা সলক্ষণ, একটা সামান্য লক্ষণ। এই দুটি প্রমেয় পদার্থের জন্য, এই দুটি প্রমেয় পদার্থকে ব্যাখ্যা করার জন্য দুটি মাত্র প্রমাণ স্বীকার করেছে। আবার ন্যায় দর্শনে 4টা প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আবার বেদান্ত দর্শনে 6টা প্রমাণ স্বীকার করা হয়েছে। তো বিভিন্ন দর্শনে বিভিন্ন প্রমাণ স্বীকার করা হয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা পড়ব। এবার এই প্রমাণ আর প্রমা ছাড়াও দর্শনে কিন্তু প্রমাতা এবং হচ্ছে প্রমেয়র কথা বলা হয়, প্রমাতা আর প্রমেয়র কথা বলা হয়।
প্রমাতার প্রমেয়টা কি? প্রমাতা বাবু হচ্ছে যে হচ্ছে জানছে সে হচ্ছে প্রমাতা, হ্যাঁ, যে জানছে সে হচ্ছে প্রমাতা। আর প্রমেয়টা কি না জ্ঞানের বিষয়, যিনি হচ্ছে জ্ঞান লাভ করেন তাকে বলা হয় প্রমাতা। ধরো আমি পড়াচ্ছি, তোমরা এখন জ্ঞান লাভ করছো, তোমরা হচ্ছে প্রমাতা, হ্যাঁ। আর যে বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা হয়, যে বিষয়টা তোমরা দর্শন নিয়ে বিষয় নিয়ে জ্ঞান লাভ করছো, সেই দর্শনটা হচ্ছে কি জ্ঞানের বিষয়, এটা হচ্ছে প্রমেয়। হলো? তাহলে ভারতীয় দর্শনে প্রমাণ, প্রমাতা, প্রমেয় এইগুলো হচ্ছে কি জ্ঞান তত্ত্বের মেন আলোচ্য বিষয়বস্তু। হ্যাঁ, এবার আমি যে এতক্ষণ এর আগে যে বেদান্ত দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে, আমি বেদান্ত নিয়ে যে বলেছি এত কথা, সেই বেদান্ত দর্শন যদি কেউ পড়তে চায়, বেদকে যদি কেউ পড়তে চায়, জানতে চায়, তাকে কিন্তু ষড় বেদাঙ্গ জানতে হবে। ষড় বেদাঙ্গ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ষড় বেদাঙ্গটা কি? এটা তো খুব কঠিন জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো আগে শুনিনি, হ্যাঁ, শুনলেও তো পড়িনি। ষড় বেদাঙ্গটার কিছু নয়, মানে তুমি যদি বেদ অধ্যয়ন করতে চাও, বেদ যদি পড়তে চাও, তাহলে বেদকে পড়ার জন্য, বেদ পাঠ করার জন্য, হ্যাঁ, বেদ পাঠের সহায়ক, হ্যাঁ, 6টা শাস্ত্র রয়েছে যে তোমাকে যেটা জানতে হবে, 6টা বিষয় রয়েছে তোমাকে জানতে হবে বেদকে পড়ার জন্য, বেদকে সহজে বোঝার জন্য 6টি বিষয়কে তোমাকে জানতে হবে। সেই 6টি বিষয়কে একসঙ্গে ষড় বেদাঙ্গ বলেছে। কি কি? সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা মানে যেখানে তোমাকে উচ্চারণ শেখায়, একটা বেদ পড়বে যে তুমি, বেদ যে পড়বে বেদটা কিরকম উচ্চারণ করতে হয় সেটা শেখায়, শিক্ষা। তারপরে রয়েছে ছন্দ। সেই ছন্দটা কি না যেটা হচ্ছে মন্ত্রের মাত্রা ও গঠন ব্যাখ্যা করতে মানে সাহায্য করে। হ্যাঁ, ছন্দ হচ্ছে মানে ছন্দ হচ্ছে কি মন্ত্রের মাত্রা জানতে বা গঠন করতে সাহায্য করে। যেমন একটা মন্ত্রকে কিভাবে পড়া উচিত, বলা উচিত, কি মাত্রায় বলা উচিত, কতটা উঁচু স্বরে বলা উচিত, কতটা নিচু স্বরে বলা উচিত, সেটা ছন্দে শেখানো হয়। তারপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণটা কি না ব্যাকরণে হচ্ছে ওই বেদান্তের শব্দ বা ভাষার নিয়ম নিয়ে আলোচনা করা হয়। তারপরে রয়েছে ষড় বেদাঙ্গের মধ্যে নিরুক্ত। নিরুক্তটা কি? সেখানে দুর্বেদ্য শব্দের ব্যাখ্যা দেওয়া হয়। বেদে না অনেক জটিল শব্দ রয়েছে, সেই জটিল শব্দগুলোকে সহজভাবে ব্যাখ্যা করা হয় নিরুক্তিতে। তারপর রয়েছে কল্প। হ্যাঁ, কল্প হচ্ছে ষড়বেদাঙ্গের একটা অংশ। সেখানে হচ্ছে যজ্ঞ আর আচরণ, মানে যজ্ঞর আচরণ বিধি শেখানো, একটা যজ্ঞ করতে গেলে কি কি আচরণ পালন করা উচিত, হ্যাঁ, সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে জ্যোতিষ, যেখানে নক্ষত্র এবং সময় নির্ধারণ করতে সাহায্য করা হয়। তাহলে ষড়বেদাঙ্গ হচ্ছে কটা না 6টা। যে ষড়বেদাঙ্গ কি কাজে ব্যবহৃত হয়? সহযোগিতা করে। বেদ কিভাবে পড়া উচিত সেটা শেখাতে সাহায্য করে। সে তার মধ্যে রয়েছে শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, কল্প আর জ্যোতিষ। এই যে এইগুলো মুখস্থ করা, এইগুলো কিন্তু তোমাকে একবার পড়ে তুমি মুখস্থ করলে বারবার বারবার তুমি বাড়িতে যে কাজ করো না কেন, তোমাকে কাজের মধ্যে দিয়ে থাকতে থাকতে কিন্তু নিজের মধ্যে কথা বলতে হবে এবং সেটাকে মুখস্থ করতে হবে। হলো? এরপরে তোমাদের কিন্তু একটু জানতে হবে যে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। ভারতীয় দর্শন তো আমরা পড়ছি আজকের, সেই ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য কি? দেখো বাবু, ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে মুক্তি লাভ করা। মুক্তি লাভ করা কিন্তু ভারতীয় দর্শনের মেন লক্ষ্য। এবার প্রশ্ন হচ্ছে মুক্তি লাভ করা, কোথা থেকে মুক্তি লাভ করা? না বলছে দুঃখ থেকে মুক্তি লাভ করা। বলছে দুঃখটা কি? বলছে দুঃখ 3 প্রকার, একটা আধ্যাত্মিক দুঃখ, একটা অধিদৈবিক দুঃখ, আর একটা হচ্ছে অধিভৌতিক দুঃখ। এই 3 প্রকার দুঃখ, যেটা সাংখ্য দর্শনেও বলেছে, তোমরা সেখানে পড়বে। এই 3 প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করা কিন্তু সমস্ত দর্শনের মেন লক্ষ্য, দুঃখ থেকে মুক্তি লাভ করা। এবং ভারতীয় দর্শনে শুধুমাত্র যে দুঃখ থেকে মুক্তি লাভ করার কথা বলা হচ্ছে, দুঃখ নিয়ে আলোচনা করা হচ্ছে এমন নয়, সেখানে কিন্তু সেই দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তার উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। এই কারণে ভারতীয় দর্শনকে বলা হয় চর্চার সাথে চর্যার দর্শন। মানে সেখানে শুধু তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় না, সে তত্ত্বর অ্যাপ্লিকেশন বা তত্ত্বের প্রয়োগ কি করে করতে হয় সেটা নিয়েও কিন্তু ভারতীয় দর্শনে আলোচনা করা হয়। ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য কি না ভারতীয় দর্শনে আত্মার অস্তিত্ব স্বীকার করে এবং মনে করে, হ্যাঁ, মানুষ কিন্তু শুধু দেহ নয়,
মানুষ কিন্তু শুধু দেহ নয়, তার মধ্যে আত্মা রয়েছে। ভারতীয় দর্শনে আত্মাকে স্বীকার করা হয়, শুদ্ধ আত্মাকে। সেখানে স্বীকার করা হয় যে মানুষ জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। মানুষের জন্মগ্রহণ করাটা নির্ভর করে তার কর্মফলের উপরে। আমি যে আজকের যে দেহটা পেয়েছি, যে জন্মটা পেয়েছি, সেটা আগের জন্মের পূর্বজন্মের কর্মের জন্য আমি এই শরীরটা পেয়েছি। আবার আমি এখন যে কর্ম করছি সেই কর্মের ওপর ভিত্তি করে আমি পরবর্তীকালে মারা যাওয়ার পরে কি রূপে জন্মগ্রহণ করব সেটা নির্ভর করছে আমার এখনকার কর্মের উপরে। ভারতীয় দর্শনে কিন্তু ওই পুনর্জন্মবাদ বা কর্মবাদ বা এই কর্মফলবাদে বিশ্বাস করে। এটা হচ্ছে ভারতীয় দর্শনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। আবার ভারতীয় দর্শনের জীবনের চরম লক্ষ্যটা হচ্ছে কিন্তু মুক্তি লাভ বা মোক্ষ লাভ। ভারতীয় দর্শনের মেন বৈশিষ্ট্য এইগুলো। আবার বলা হয় কি না, ভারতীয় দর্শনে জ্ঞানকে শুধু বইয়ের জ্ঞান নয়, বইতে যেটা আছে পড়ে নিলাম জেনে নিলাম এরকম জ্ঞান নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধ সত্যকে সত্য হিসেবে দেখা এবং তাকে জীবনে প্রয়োগ করাটাই হচ্ছে তার দর্শনের মেন লক্ষ্য। অর্থাৎ ভারতীয় দর্শনে আমি যেটা বললাম কেবল তত্ত্ব নয়, বরং সেই তত্ত্বটাকে আমাদের জীবনে কাজে লাগিয়ে কিভাবে আমরা কি বলবো দুঃখ থেকে নিবৃত্তি লাভ করব সেটা কিন্তু বলা হয় হলো। এবার ভারতীয় দর্শনে আরো যে মেন কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, ভারতীয় দর্শনে আত্মা স্বীকার করা হয়, কর্মফল স্বীকার করা হয়, পুনর্জন্ম স্বীকার করা হয়। এই কর্মফলের সাথে পুনর্জন্মের কিন্তু একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক না, আমি আগের জন্মে কি হয়ে জন্মাবো সেটা কিন্তু আমার কর্মফলের উপর নির্ভর করে। হ্যাঁ, ভারতীয় দর্শন অনুযায়ী আত্মা হচ্ছে নিত্য, আত্মা হচ্ছে অবিনশ্বর। দেহ ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না। হ্যাঁ, কর্ম অনুযায়ী আত্মা হচ্ছে নতুন দেহ ধারণ করে। হ্যাঁ, একেই কিন্তু বলা হয় পুনর্জন্ম। কর্ম অনুসারে আত্মা যে দেহ ধারণ করে, অবশ্যই দেহ ধারণ করাটাকেই কিন্তু পুনর্জন্ম বলে। কেউ যদি ভালো কর্ম করে, হ্যাঁ, তাহলে সে ভালো ফল পাবে। কেউ যদি খারাপ কর্ম করে তাহলে সে খারাপ ফল পাবে। এই কর্মফলটাই হচ্ছে ভারতীয় দর্শনের মেন বৈশিষ্ট্য। এই কর্মফলটাই হচ্ছে ভারতীয় দর্শনের একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং ভারতীয় দর্শনের মেন যে জীবনের চরম লক্ষ্য, ভারতীয় দর্শন আমরা জানি পুরুষার্থ চারটা, ধর্ম অর্থ কাম মোক্ষ। তার মধ্যে ভারতীয় দর্শনের চরমতম লক্ষ্য হচ্ছে কি মুক্তি লাভ করা। এবার মুক্তি মানে কি? মুক্তি মানে হচ্ছে মোক্ষ মানে হচ্ছে দুঃখ বা অজ্ঞানতা বা সংসারের যে বন্ধন দশা সেখান থেকে তোমার ছুটকারা পাওয়া বা মুক্তি লাভ করাটাই হচ্ছে মুক্তি। মুক্তিকে আলাদা আলাদা দর্শনে আলাদা আলাদা নামে ডাকা হয়। কোথাও বলা হচ্ছে কৈবল্য, কোথাও বলা হচ্ছে নিঃস্ত্রিয়, কোথাও বলা হচ্ছে নির্বাণ, কোথাও বলা হচ্ছে অপবর্গ। এবার কোন দর্শনে কি নামে ডাকা হয় সেইগুলো আমি কিন্তু তোমাদের বলবো পড়াতে গিয়ে, যখন বিভিন্ন দর্শন পড়াবো। হ্যাঁ, এবার এই ভারতীয় দর্শন সেটা হচ্ছে কি না মুক্তির অবস্থাটাকে প্রকৃত অবস্থা বলে, এবং বলা হয় মুক্তির অবস্থা এমন একটা অবস্থা যেখানে আত্মাতে অনাবিল আনন্দ এবং শান্তি বিরাজ করে। এটা হচ্ছে একটা আত্মার মুক্তির অবস্থা। এবার এই ভারতীয় দর্শনকে না বাবু, ভারতীয় দর্শন যেহেতু দুঃখ নিয়ে আলোচনা করে ভারতীয় দর্শন যেহেতু মানুষের দুঃখ থেকে মুক্তি কি করে লাভ করবে সেটা নিয়ে আলোচনা করে, সেহেতু অনেকে মনে করেন ভারতীয় দর্শন হচ্ছে দুঃখবাদী। কিন্তু ভারতীয় দর্শন কিন্তু দুঃখবাদী নয়। ভারতীয় দর্শন জীবনকে অনেকাংশ দুঃখময় বলে মনে করলেও, ভারতীয় দর্শন জীবনকে অনেকাংশ দুঃখময় বলে মনে করলেও এটাকে কিন্তু দুঃখবাদী দর্শন বলা যায় না। কেন বলা যায় না? কারণ সেখানে শুধু দুঃখ নিয়ে আলোচনা করা হয় না, সেখানে কিন্তু মুক্তির পথও দেখানো হয়। হ্যাঁ, যেমন বৌদ্ধ দর্শনে জীবনকে দুঃখময় বলা হলেও সেখানে কিন্তু দুঃখ মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে। আবার উপনিষদে সংসারকে মায়া বলা হলেও সেখানে কিন্তু মুক্তিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। এই কারণে বলা হয় ভারতীয় দর্শনকে দুঃখবাদী না বলে ভারতীয় দর্শনকে আশাবাদী বলাই অনেক বাঞ্ছনীয় হলো। তো আজকের এই যে কথাগুলো আমি বললাম, এটা হচ্ছে আমি যে নোটস বানিয়েছি ভারতীয় দর্শনের মূল বৈশিষ্ট্য বা মৌলিক প্রত্যয়, তার উপর নির্ভর করে আমি বলেছি। সেইগুলো তোমাদের মনে রাখতে হবে। আর এর ভিত্তিতে যে নোটসগুলো আছে আমি তোমাদের পাঠিয়ে দেবো, এবং যে হচ্ছে কোশ্চেনগুলো বানিয়েছি এর ভেতর থেকে, যেমন কি ধরনের প্রশ্ন হতে পারে।
তোমাকে ধরো আমি যেগুলো পড়িয়েছি যে বেদ শব্দটা কোন ধাতু থেকে উৎপন্ন হয়েছে, বেদ কথাটার অর্থ কি, বেদ কথাটির মুখ্য অর্থ কি, বেদ কথাটির গৌণ অর্থ কি, বেদকে অপরিসীয় বলা হয় কেন, তারপরে বেদকে নিগম বলা হয় কেন, হ্যাঁ, তারপরে ভারতীয় মতে বেদ কেমন, তারপর সবথেকে প্রাচীন বেদ কোনটা, বেদের সংখ্যা কোনটি, তারপরে 4টি বেদের নাম কি কি, ঋগ বেদের বিষয়বস্তু কি, সাম বেদের বিষয়বস্তু কি, যজুর্বেদের বিষয়বস্তু কি, তারপরে ধরো যজুর্বেদের কটা ভাগ, অথর্ব বেদে কি নিয়ে আলোচনা করা হয়, তারপরে ধরো তোমাদের আরো যেগুলো আমি পড়িয়েছি যে উপনিষদের মেন আলোচনার বিষয়বস্তু কি, ঋষি ঋষি কাত্যায়ন হচ্ছে ক প্রকার বেদ স্বীকার করেছে, সেইগুলো তোমাদের 3214 ঋষি কাত্যায়ন ক প্রকার বেদের কথা বলেছে, তারপরে জ্ঞান কাণ্ড কি, কর্মকাণ্ড কি, হ্যাঁ, পূর্ব মীমাংসা কি, উত্তর মীমাংসা কি, বেদান্তকে উপনিষদকে বেদান্ত কেন বলা হয়, প্রস্তান্তর ত্রয়ী কি, হ্যাঁ, প্রস্তান্তর ত্রয়ীর 3টি অংশ কি কি, হ্যাঁ, তারপরে ভগবত গীতাকে কোন কোন প্রস্তান্তরের মধ্যে ফেলছে, তারপরে উপনিষদকে কোন প্রস্তান্তরের মধ্যে ফেলছে, হ্যাঁ, তারপরে তোমার কি বলা যায় ব্রহ্মসূত্রকে কোন প্রস্তান্তত্রয়ীর মধ্যে ফেলছে, হ্যাঁ, তারপরে ভারতীয় দর্শনের কটা ভাগ, আস্তিক কি, নাস্তিক কি, আস্তিক কারা, নাস্তিক কারা, ষড়দর্শন কারা, হ্যাঁ, ষড়দর্শনের মধ্যে কারা কারা পড়ছে, উল্লুক দর্শন কারা, অন্যক্ষিকি দর্শন কারা, জড়বাদী কারা, নিরীশ্বরবাদী কারা, হ্যাঁ, শেষর সাংখ্য কারা, নিরীশ্বর সাংখ্য কারা, উত্তর মীমাংসা কারা, পূর্ব মীমাংসা কারা, হিনজান কি, মহাযান কি, শূন্যবাদ কি, বিজ্ঞানবাদ কি, বিজ্ঞানবাদী কারা, বাহ্য অনুমেয়বাদ, বাহ্য প্রত্যক্ষবাদ, শ্বেতম্বর দিগম্বর ভাগ কাদের, হ্যাঁ, যথার্থ জ্ঞান কি, অযথার্থ জ্ঞান কি, মানে আমি যেগুলো পড়িয়েছি ওর ভেতর থেকে এই ধরনের প্রশ্ন, হ্যাঁ, আমি ধরো তোমাদের নোটসটা পাঠাবো তখন বুঝতে পারবে। তো এইগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, আজকে যেগুলো আমি পড়ালাম, ষড় বেদাঙ্গ কি, তার মধ্যে শিক্ষাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, ছন্দতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, ব্যাকরণে নিরুক্তিতে কি নিয়ে আলোচনা করা হয়েছে, এইগুলো কিন্তু এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ পড়তে হবে। ধরো আমি আজকের ওই যেইটুকুটা পড়িয়েছি ওইটুকুটা নেক্সট দিন ক্লাসের আগে ওই নোটটাকে তোমাকে পড়তে হবে কবার, 60 বার। 60 বার তুমি পড়বে, পড়ার পরে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে থেকে সেই প্রশ্নগুলো পড়বে, তোমার বিষয়টা দেখবে একদম জলের মতো মনে হবে। আমার দাবি হচ্ছে তুমি একসাথে 100 পেজ, 10 পেজ, 15 পেজ না পড়ে তুমি 2 পেজ পড়ো, তুমি 2 পেজ পড়ো, কিন্তু 2 পেজটা তুমি এমন ভাবে পড়ো সেই 2 পেজটাকে কিন্তু তোমাকে আবার যেন 2 দিন 4 দিন পরে আবার যেন না তোমাকে পড়তে হয়। বিষয়গুলো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তুমি বিষয়টা তুমি কিন্তু সেইভাবে পড়ো যে একবার আমি এমন ভাবে পড়ে নেবো আমাকে দ্বিতীয়বার ওটাকে যেন খুলতে না হয়। কিন্তু কিন্তু তুমি একসাথে তুমি একদিনে পড়ে নিলে 50 পাতা, কিন্তু আলটিমেট তোমার 5 লাইন মনে নেই, এরকম পড়ার দরকার নেই। তুমি এক পাতাই পড়ো, তুমি এক লাইনই পড়ো, কিন্তু ওই এক লাইন যে পড়বে সেটা যেন তুমি না ভুলো। তাহলে কিরকম পড়তে হবে, এক লাইন তুমি পড়ার পরে তুমি সকাল সন্ধ্যা রাত্রিতে যাই কাজ করো না কেন ওইটাকে তোমাকে রেকগনাইজ করতে হবে, ওটাকে তোমাকে বারবার ভাবতে হবে, চিন্তা করতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেস পাবে। আমি বলছি তোমরা আমাকে 6 মাস টাইম দাও, প্রায় গ্রুপটার মধ্যে দেখেছি যে 100 জনের মতো উপরে আছে, তার মধ্যে আমি জানি যে অনেকে আছে যে নোটসপত্র নেওয়ার জন্য এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওটা ফ্রি গ্রুপ, কোনো অসুবিধা নেই। আজকে তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের পড়াতে পারবো, পড়াতে পারছি, তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো, তাহলে আমাকে প্রত্যেকে পার্সোনালি SMS করবে, গ্রুপে SMS করবে, যদি ক্লাস করতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে বলবে, তাহলে আমি তাদেরকে নিয়ে আরেকটা গ্রুপ করে আমি কিন্তু আবার যে ডেট দিয়েছি সেই ডেটে আমি ক্লাস নেব, হলো। আর আজকে যেটা পড়িয়েছি তার নোটস এবং তার যে প্রশ্ন সেটা আমি ক্লাস খতম হওয়ার পরে, শেষ হওয়ার পরে আমি সেটা পাঠিয়ে দেবো, আবার ইমেজ ক্রিয়েশনের মধ্যে দিয়ে সেই নোটটাও বানিয়ে দেবো। ধরো সবসময় আমি তোমাকে PDF আকারে দিয়েছি, সেই PDFটা তো তুমি সবসময় খুলে পড়তে পারবে না, PDFটা তুমি 60 বার পড়ে নিলে, 5-7 বার পড়ে নিলে, 10 বার পড়ে নিলে, তোমার মনে হয়েছে PDF-এ দাদা যেটা দিয়েছে, স্যার যেটা দিয়েছে, আমার সেটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ সেটা কোন জায়গায় কি আছে আমি জানি, কিন্তু কিছু কিছু জায়গা হয়তো আমার মনে হচ্ছে যেন এটা ভুলে যাচ্ছি, তখন ওই ইমেজ ক্রিয়েশনটা দেখবে, কারণ ইমেজ ক্রিয়েশনের মধ্যে বানান ভুল রয়েছে কিন্তু থটের কোনো ভুল নেই। বানান ভুল থাকলে তুমি সেটা বুঝতে পারবে যে হ্যাঁ এই বানানটা ভুল আছে, কোনো অসুবিধা নেই, দাদা তো বলেইছে যে বানানটা ভুল থাকবে, ওখানে থাকতেই পারে, তখন তুমি ইমেজ ক্রিয়েশনটা হাতের কাছে, সেটা তো তোমার পিকচারের মতো থেকে যাবে, সেটা খুলে দেখে নেবে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটা আছে, এটা ছিল,
মনে হয়ে গেল। একবার একদম স্টেপ বাই স্টেপ সাজিয়ে নেবে বিষয়টা, তাহলে দেখবে তোমাদের কম সময়ের মধ্যে খুব দ্রুত মনে থাকবে বিষয়গুলো এবং ভালো পড়তে পারবে। তোমাদের কি মনে হচ্ছে আমি তোমাদের পড়াতে পারছি? তোমাদের কি মনে হচ্ছে যে আমার কাছে তোমরা থাকলে শিখতে পারবে? যদি মনে হয় আমি হোয়াটসঅ্যাপে পুল দেবো, তোমরা সেখানে ভোটিং করবে। আর হচ্ছে কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কারোর যদি কোনো জানার আগ্রহ থাকে, কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চাও তাহলে অবশ্যই বলতে পারো। কারোর যদি কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারো। কোনো অসুবিধা নেই বাবু, কোনো অসুবিধা নেই, তার জন্য আমি আছি, আমি বলে দেবো, এটা আমার কর্তব্য। কেউ বলো বলো। আচ্ছা, কি কি বার করানো হবে? আমি না একটা গ্রুপের মধ্যে বা পুল দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, সেখানে আমি ভোট পেয়েছিলাম যে বুধবার আর রবিবার ক্লাসটা হবে সন্ধ্যা 8টাতে। তো সেই হিসাবে বুধবার আর রবিবার ডিসাইড করা হয়েছে। তো এবার আজকের এই ক্লাসটা তো ফ্রি ক্লাস ছিল, তো এই কারণে আমি সকলকেই জয়েন করতে বলেছিলাম। কিন্তু আমি শিওর যে এখানে যে 28 জন জয়েন হয়েছে, 30 জন ছিল 28 জন হয়েছে, তো আমি শিওর যে এখানে যারা আপাতত ধরে বসে আছে, আমি শিওর যে ওই 100 জন ক্যান্ডিডেটের মধ্যে এই 28 জন ক্যান্ডিডেট হচ্ছে তারাই, যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াস, যারা কিন্তু পড়াশোনাটা করার জন্যই আছে। গ্রুপের মধ্যে শুধু ফ্রি নোটস পাওয়ার জন্য আছে এরকমটা নয়। তো আমি 2 দিন পড়াবো ঠিক করেছি, বুধবার এবং রবিবার। সেটা রাত্রি 8টার সময়। এটা দিদি, এটা তো দিদি ছিল। তো এই ক্লাস পরে যারা হচ্ছে প্রকৃতপক্ষে চায়, তারা- হ্যাঁ, কি বলছো? 3 দিন। আচ্ছা শোনো না, আমি কি বলি, আমি কিন্তু যে তোমাদের খুব বেশি টপিক পড়াবো এমন নয়, আমি কম কম জিনিসই পড়াবো, খুব বেশি বেশি করে পড়াবো না, কম কম করেই পড়াবো। এবার আমি পড়ানোর পরে, হ্যাঁ, ধরো তোমাকে আমি বলে দিই, ধরো আজকের আমি যেটা পড়িয়েছি, আমি বলে দিই আজকে আমি যেটা পড়িয়েছি সেটা নোটস পত্র তো আজকে দিয়ে দেবো, তোমরা বাড়িতে পড়বে। পড়ে নেক্সট দিন আমি যখন ক্লাস নেব, তখন তো এইটা পড়াবো না, অন্য টপিক পড়াবো। তখন কিন্তু প্রথমের দিকটাতে তোমাদের এটাতে কোনো অসুবিধা থাকলে আমাকে বলে নেবে, আমি তার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি নতুনটা শুরু করব, কারণ 3 দিন হওয়াটা খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, মানে আমি সময় দিতে পারবো না গো। কিন্তু হ্যাঁ, তোমাদের এটুকু কথা দিতে পারি যে মাঝে মাঝে আমি যখন বাড়িতে থাকবো, আমি ফ্রি থাকবো, আমি তোমাদের বলে কয়ে আগে থেকে বলে দেবো যে আজকে তোমাদের এক্সট্রা আমি ক্লাস নেব, যেখানে আলোচনা হবে। হ্যাঁ, তোমাদের কোনো ডাউট থাকলে আলোচনা হবে, সেটা আমি তোমাদের বলে আমি শুরু করে নেব। তোমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ধরো আমি একসাথে ধরো 4 ভাগ পড়ালাম, বৌদ্ধ পড়ালাম, জৈন পড়ালাম,
আমি দেখা দেখা গেল পরপর 3টে 4টা ক্লাস নিয়ে নিয়েছি, 5টা ক্লাস নিয়ে নিয়েছি, তোমাদের ডাউট ক্লিয়ার একদিনও হচ্ছে না, তখন কিন্তু আমি একদিন হ্যাঁ বলবো যে তোমাদের আমি আজকের যে টপিকগুলো পড়িয়েছি হ্যাঁ তাদের ডাউটের উপরে আমি ক্লাস নেব, তোমাদের ডাউটের জায়গাগুলো রেডি রাখবে, আমি তোমাদের গ্রুপে এসএমএস করে দেবো, দিয়ে একটা ক্লাস নিয়ে নেবো। বুঝতে পারলে? কিন্তু কন্টিনিউ আস্তিক কিছু বলবে? আচ্ছা আচ্ছা, রবিবারটা একটু অন্যদিন দেখতে। আমি কিন্তু আমি বললাম না এই ক্লাসটা তো ফ্রি ক্লাস ছিল, আমি কিন্তু রবিবারটা অন্যদিন আমি রবিবারটা তোমরা